আবার অনেক দিন পর আমরা ফিরে এলাম আপনাদের কাছে। এবার শুধু আমরা একা নয়, আমাদের সাথে রয়েছে সাহিত্য আলোচনার একটি মৌলিক গ্রুপ ঋত্বিক। কুন্ডু কোম্পানি ও ঋত্বিক গ্রুপ আয়োজিত একটি ইভেন্টের মাধ্যমে আমরা কিছু মৌলিক গল্পের উপস্থাপনা এবার থেকে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। শ্রীমতী সঙ্গীতা দুয়ারীর লেখা দেহান্তর গল্পের মাধ্যমে আমরা এই যাত্রা শুরু করলাম। ধন্যবাদ জানাই শ্রীমতী সঙ্গীতা দুয়ারীকে এবং ঋত্বিক গ্রুপের সকল অ্যাডমিন ও মডারেটর ব্যক্তিত্বকে। শুরু করছি কুন্ডু কোম্পানির ৪১তম প্রয়াস দেহান্তর। লেখিকা শ্রীমতী সঙ্গীতা দুয়ারী। আজ পূর্ণিমা নয়, তবু আকাশের কোণে একটা গোল অবয়ব, কালো অবয়ব চাঁদের। খুটখুটে অন্ধকারের বুক চিরে ফুটে উঠছে এক গনগনে আগুনের শিখা। গভীর রাতে চারিদিকে ঘি পোড়ার গন্ধ। হোমের আগুনে ঘিয়ের আহুতি দেওয়ার পর লোকটা চোখ খুলল। আগুনের লেলিহান রঙের সঙ্গে এই চোখের দৃষ্টির কোনো পার্থক্য নেই। চোখের নিচে এক যুগ তপস্যার ঘোর কালি লেপা। মাথার চুলে জটা। প্রায় উলঙ্গ লোকটার দৃষ্টি এবার পড়ল পাশে পড়ে থাকা বেহুঁশ ষোড়শীর দিকে। হাতের বাঁধন আর মুখের বাঁধন খুলে তাকে সন্তর্পণে নিয়ে গেল জলাশয়। স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল কেটে মেয়েটির কপালে এঁকে দিল তিলক। পাশের হাড়িকাঠটি সিঁদুর মেখে রক্তবর্ণ, যেন বলি পাওয়ার অপেক্ষায় অধীর। মাটি সরা রাখা রয়েছে বলির পর রক্ত সংগ্রহের পাত্র হিসেবে। হাড়ি কাঠে মেয়েটির গ্রীবা। বলি সম্পন্ন হলেই অমরত্ব লাভ করবে লোকটি। বলে খড়গ তুলে এক কোপ মানুষে কাটা মাথাটি ছিটকে পড়ল আগুনের সঙ্গে সঙ্গে। আগুনের লেলিহান শিখা বেড়ে উঠল দ্বিগুণ। চোখ ধাঁধিয়ে গেল লোকটার। অসাবধানে হাত লেগে উল্টে গেল মাটির সরা। পণ্ড হলো চামুন্ডার নৈবেদ্য। এমন তো হওয়ার কথা ছিল না। আক্রোশে ফেটে পড়ল লোকটা। এত দূর এসেও সম্পূর্ণ হবে না সাধনা। সে পাবে না অমরত্ব। মুন্ডহীন দেহটি টেনে নদীর জলে ফেলে এলো সে। আজ রাতে আর কিছু সম্ভব না। আবার পরবর্তী অমাবস্যার অপেক্ষা। কি করে ওরা যেন জেনে ফেলেছে। সারাক্ষণ কেউ যেন নজর রাখছে তার উপর। সে বেশ বুঝতে পারছে তার সময় এগিয়ে আসছে ধীরে ধীরে। আর অপেক্ষা করা যাবে না। কোন দিন না সবাই তাকে পিটিয়ে মেরে ফেলে। উফ, সেদিন যদি যজ্ঞটা ঠিকঠাক সম্পন্ন হতো, তাহলে এতদিনে পৃথিবীর সমস্ত শক্তির অধিকারী হতো সে। স্বয়ং চণ্ডা তার বশে থাকত। মাটির পুতুলের ওপর ১৭১টা সূঁচ ফুটিয়ে নিজের শিরার রক্তে রাঙিয়ে দিল পুতুলটাকে। তারপর সেটাকে পিতলের ঘটির ভিতর হোমের ছাইয়ের সঙ্গে ভরে ঘরের এক করে মাটির তলায় পুঁতে দিল। আর কোনো ভয় নেই।
আজ থেকে কোনো এক সময় পুনরায় জেগে উঠবে সে, এবং তার অভীষ্ট পূর্ণ হবে কোনো না কোনো একদিন। হবেই, হতেই হবে। ওই যে ওই যে ওরা এগিয়ে আসছে। মশালের আগুনে চারিদিক আলোকিত হয়ে উঠছে। ঘরের দরজাটা কেউ বাইরে থেকে শিকল তুলে দিল। ওই আগুন ছড়িয়ে পড়ছে খড়ের চালে, জানলা ভেদ করে ঢুকছে কালো ধোঁয়া। এক্ষুনি পুড়ে ছাই হয়ে যাবে সব। এটাই ভেবেছে ওরা। মূর্খের দল! ওরা বুঝলো না মৃত্যুর পরেও বেঁচে ওঠে যে, তাকে ঠিক কি বলে? আমি বিজন বাগচি, থাকি দমদম, পেশায় কন্টেন্ট রাইটার, আর নেশায় ভবঘুরে। জঙ্গল, নদী, মেঠোপথ, যেখানে যেখানে মাটির স্পর্শ লেগে থাকে সেখানেই আমি ছুটে যাই। এমনিতেই কন্টেন্ট রাইটারদের ছুটি কম, কাজ বেশি। তার উপর আমার এহেন নেশার জন্য প্রায়ই অফিসে কেস খেতে হয়। কিন্তু কি করব বলুন, পেশার জন্য তো আর নেশাকে বাদ দিতে পারি না। এই যেমন গেল ফেব্রুয়ারিতে অফিস ফেরতে দেখলাম একটা বাড়ির পাশে একটা পলাশ গাছ ফুলে ফুলে ভরে আছে। রাঙা পলাশ রাস্তায় ছড়িয়ে, ঠিক যেন কার্পেট বিছানো। ইচ্ছে করলো শুয়ে কড়াকড়ি খাই। তক্ষুনি সিদ্ধান্ত, আজই যেতে হবে পুরুলিয়া, শাল পলাশের জঙ্গল। উফ, সেই মেঠো পথ, সেই মোটা চালের ভাত, কি যে আকর্ষণ করে আমায়। শুক্রবার হাওড়া স্টেশনে ছুটলাম, ট্রেন ধরে স্ট্রেট পুরুলিয়া। টানা 2 দিন পলাশের জঙ্গলে মিশে গেলাম। আর রাত্রের জ্যোৎস্নায় ফাগুনেরও মোহনায় গেয়ে গেয়ে নিশাচর হলাম। সে যে কি অনুভূতি! তখন কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু না। ঘর, অফিস, কাজ, কিচ্ছু না। প্রকৃতি যেন মোহময়ী প্রেমিকার মতো সম্মোহন করে আমায়। আমিও ডুবে থাকি তার প্রেমের সাগরে। সোমবার ফিরেই তো সোজা অফিস। আমার উইকেন্ড মানেই টোটো, নো ল্যাদ, নো সিনেমা। গতকালই রাজাগ্রাম এসেছি, উত্তমের বাড়ি। উত্তম আমার কলেজের বন্ধু, রবীন্দ্র ভারতীতে একসঙ্গে পড়তাম। ও অবশ্য মেসে থাকতো। কি বিশুদ্ধ অক্সিজেন চারিদিকে। সারা দিন 2 বন্ধু টোটো করে ঘুরে বেড়াই। রাতে খোলা ছাদে উন্মুক্ত আকাশে নিচে তারা গুনি। নো চাপ, স্রেফ কোয়ালিটি টাইম উইথ নেচার। তবে একটাই অসুবিধে, উত্তমের খুড়তুতো বোন টিয়া। আশা স্তক কেমন যেন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সর্বক্ষণ। জল চাইলে শরবত এগিয়ে দিচ্ছে, আর গামছা চাইলে তোয়ালে বাড়িয়ে দিচ্ছে। কি যে অস্বস্তিকর। কত বয়স হবে? 16। এখন কোথায় পড়াশোনা করবে, কিন্তু কি। উত্তমদের ট্রান্সপোর্টের পারিবারিক ব্যবসা। পরদিনই ওকে বিষ্ণুপুর টাউনে যেতে হলো। উত্তমবিহীন বাড়িতে থাকা আমার পক্ষে যথেষ্ট পীড়াদায়ক। তাই হাঁটতে বেরিয়ে পড়লাম। রাস্তায় টিয়ার সাথে দেখা, বুঝলাম ইচ্ছে করেই। আমায় দেখে বলল, আমি কোচিংয়ে যাচ্ছি, একটু সঙ্গে যাবে? রাস্তায় একটা ছেলে আমাকে রোজ বিরক্ত করে। আমি গম্ভীর উত্তর দিলাম, উত্তমকে বলনি কেন? টিয়ার চোখে ভয়,
দাদা আমাকেই দু কথা শুনিয়ে দিত। তুমি চলো না। অগত্যা টিয়াকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়ে আমি হাঁটা দিলাম টানা দিঘির দিকে। আগে কখনো টানা দিঘি যায়নি। হ্যাঁ, বিষ্ণুপুর এসেছি, তবে এতটা গ্রামের ভেতরে ঢুকিনি। অথচ কি ভীষণ চেনা লাগছে জায়গাটা। মনে হচ্ছে আমি আগেও এসেছি। হ্যাঁ, ঠিক জানি ওই ওই রাস্তাটা শেষে একটা জঙ্গল পড়বে, জয়পুর জঙ্গল। তারও ঠিক আগে একটা পরিত্যক্ত জমি। বহু বছর ওখানে কোনো বসত গড়ে ওঠেনি। আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে থাকলাম। ওই তো ওই তো সেই স্থান, ওই তো সেই স্থান। শুকনো মেহগিনির পাতায় ভর্তি হয়ে আছে। একদম শুনশান। আমার চোখ আপনা থেকে চলে গেল একটা বুড়ো বট গাছে। এর ঠিক 7 হাত তফাতে একটা ঘর ছিল, ছিটে বেড়ার ঘর। সেই ঘরে কেউ কেউ একজন থাকতো, যাকে আমি চিনি। হ্যাঁ, যাকে আমি চিনি। খুব চেনা, খুব চেনা, খুব চেনা, কিন্তু কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসছে। হঠাৎ মনে হলো কেউ যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। চারদিক তাকালাম, কেউ কোথাও নেই। কিন্তু সেই বিড়বিড় আওয়াজ এখনো আমার কানে লেগে রয়েছে। মনে হচ্ছে আশেপাশে না, আওয়াজটা আসছে মাটির নিচ থেকে। হ্যাঁ, মাটির নিচ থেকে। উবু হয়ে বসে কান পাতলাম। হ্যাঁ, ওই তো কেউ যেন মন্ত্রোচ্চারণ করছে, ডাকছে। মুখ সেই ডাক। চোখ বন্ধ হয়ে আসছে, তাকাতে পারছি না। ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যেতে। উন্মাদের মতো নিজের 2 হাত দিয়ে মাটি সরাতে থাকলাম। মাটিটা অদ্ভুতভাবে কেমন যেন আলগা করা ছিল। একটা স্পর্শ পেলাম, হাতে কিছু একটা ঠেকলো, শক্ত কিছু একটা। টেনে বের করে আনলাম একটা পিতলের খুঁটি, মুখ বন্ধ করা। কি আছে ভেতরে? ক্ষণকাল অপেক্ষা না করে সরিয়ে ফেললাম ঢাকনা। অল্প কাজ করতেই বেরিয়ে এলো একটা মাটির পুতুল, গায়ে অজস্র পিন ফোটানো। সেই সঙ্গে বেরিয়ে এলো কিছু ছাই। পুতুলের চোখ দুটো যেন জ্বলছে। সেই চোখ থেকে আমি চোখ ফেরাতে পারছি না। ভারী হয়ে আসছে মাথা। কেউ যেন বলপূর্বক ঢুকে যাচ্ছে আমার ভেতরে।
নাকে কিছু একটা গন্ধ ঠেকলো, পোড়া মাংসের। আরো কিছু একটা যেন খুঁজতে হবে আমায়, আরো কিছু একটা খুঁজতে হবে, আরো খুঁজতে হবে। মাটির আরো ভেতরে কিছু একটা আমার জন্য অপেক্ষায় আছে, আমার জন্য অপেক্ষায় আছে। একটা হাড় বেরিয়ে এলো, সঙ্গে একটা করটি। না 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 না, করটি নয়, একটা হাত পোড়া নরমুণ্ড। কত বছর ধরে চাপা পড়ে রয়েছে জানি না, জানি না, কিন্তু কিন্তু সেই অক্ষত ধরবিহীন মুন্ডুটাকে আমার চিনতে ভুল হলো না। কদিন ধরেই কেমন একটা যেন লাগছে বিজনকে। রাতের বেলা কোথায় যেন বেরিয়ে যায়। উত্তম জিজ্ঞেস করলে বলে, দম বন্ধ লাগছে, একটু ঘুরে আসি। বিজন ঠিক কখন ফেরে উত্তম জানে না, তবে সারাদিন ঘুমায়। উত্তম একদিন লক্ষ্য করল সন্ধ্যের দিকে ছাদে দাঁড়িয়ে টিয়ার সাথে বিজন কথা বলছে। ঠিক কথা নয়, বিজন যেন কিছু একটা বুঝিয়ে চলছে টিয়াকে। টিয়া অপলক তাকিয়ে আছে বিজনের দিকে। উত্তম কিছু বলল না, তবে এক অজানা আতঙ্ক তাকে যেন ঘিরে ফেলল ধীরে ধীরে। সেদিন রাতে জেগে রইল উত্তম। ঠিক করল পিছু নেবে বিজনে। সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে বিজন। একা নয়, আরো একজন আছে ওর সাথে, টিয়া। হঠাৎ শোঁ শোঁ হাড় হিম করা বাতাস শুরু হলো, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি। বিজন কিংবা টিয়া ওদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং ওদের দ্রুত পদচারণা দেখে বোঝা গেল এমন দুর্যোগ যেন ওদের কাছে অভিপ্রেত। শ্মশানের একপাশে নিভু নিভু একটা চিতা জ্বলছে তখন। লোকজন বোধহয় দুর্যোগ বুঝে পালিয়েছে। বিজন সেই নিভন্ত চিতার ওপরের কাঠ সরিয়ে নিল। আধ পোড়া সব দেহের মাংস তখন আগুনের আঁচে গলে চলেছে। শরীরের অস্থি বিঁকে সব দেহ যেন খিলখিল করে হেসে উঠল। বিজন পিড় করে কিছু একটা বলল। তার এক পাশে বসানো রয়েছে একটা নরমুণ্ড, পাশে একটা হাঁড়ি কাঠ। উত্তমের চোখের সামনে এখন ঘটে চলেছে এক নারকীয় বিভীষিকা। চিতার কাঠে যজ্ঞ সাজিয়েছে বিজন, সামনে সেই আধ পোড়া শবদেহ। পিছনের দু চোখ জবা ফুলের মতো লাল, চিবুক সূচালো। এই যেন এক অন্য বিজন। একে উত্তম চেনে না, একে উত্তম জানে না। পুষ্করিণী থেকে স্নান সেরে টিয়া এসে বসেছে পাশে। দেখেই বোঝা যায় টিয়া এখন সম্পূর্ণ সম্মোহিত। বিজন একটা ভাঙা কাঁচের টুকরো নিজের বুকে বসিয়ে ছিঁড়ে দিল। সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। বৃদ্ধাঙ্গুলো সেই রক্ত নিয়ে টিয়ার কপালে তিলক এঁকে দিল। তারপর শুরু হলো সেই আকাশ বিদীর্ণ করা মন্ত্রোচ্চার। টিয়াকে নির্দেশ করতেই নিজের গ্রীবা বাড়িয়ে দিল হাঁড়িকাঠি। বিজনের হাত খড়গ স্পর্শ করেছে। না না না, উত্তম এইভাবে সবকিছু চুপচাপ দেখতে পারবে না। কিছু একটা করতে হবে তাকে। কিন্তু
প্রবল এক শক্তি তার পা দুটো যেন আটকে দিয়েছে মাটির ভিতর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রক্ত মাংস পোড়া গন্ধে। এদিকে এদিকে খড়গ এগিয়ে আসছে টিয়ার দিকে। হতে দেওয়া যায় না। দেহের সমস্ত শক্তি একত্রিত করে উত্তম চিৎকার করে ওঠে। বিজনের চোখে রোষাগ্নি, তারপরে ক্রোধে ফেটে পড়ে তার অট্টহাসি। বলে পুনরায় কোপ দিতে যায় টিয়াকে। উত্তম দৌড়ে গিয়ে ঠেলে দেয় বিজনকে, লাথি মেরে উল্টে দেয় হাঁড়িকাঠ, নরমুণ্ড, হোমের আগুন উল্টে দেয় শবদেহের ওপর। আকস্মিক আক্রমণে বিজন ছিটকে যায় বলে বিজন তেড়ে আসে উত্তমের দিকে। কি করলি? কি সর্বনাশ করলি? বেশ বেশ, তবে আজ চন্ডার কাছে দুটো বলি একসঙ্গে চড়াবো। ততক্ষণে সব দেহে আগুন আবার ছড়িয়ে পড়েছে। আগুন ক্রমে এগিয়ে এসে গ্রাস করলো নরমুণ্ডকেও। বিজন প্রচন্ড একটা হুঙ্কার ছেড়ে লুটিয়ে পড়ল মাটি। তারপর সব শান্ত। উত্তম চোখ খুলে দেখল ওরা তিনজন জয়পুরের জঙ্গলে পড়ে রয়েছে। মৌচাক ভাঙতে যায় যে লোকগুলো, তারাই ওদের সামনে বসে। ওরা ওরা সারা রাত জঙ্গলে ছিল। তবে গতকালের ছবি মনে আসতেই বুকটা থক করে উঠল। এখন সেসবের চিহ্ন মাত্র নেই। দিব্যি ফুটফুটে একটা সকাল। বিজন কলকাতা ফিরে গেছে, কিন্তু উত্তমের মনে কিছু একটা টানা পড়েন। সেদিন রাতে যা ঘটেছিল সব কল্পনা, কিন্তু কি করে সম্ভব? বিজনের ক্ষতটা পরদিনও টাটকা ছিল, চুঁইয়ে রক্ত পড়ছিল বুক থেকে পরদিনও। আজকাল একটা স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে উত্তমকে। কেউ যেন হাত পা বেঁধে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে আটকে রেখেছে তাকে। উত্তম ছটফট করছে, বেরোতে চাইছে, চিৎকার করছে, কেউ শুনছে না। রাগে হুঙ্কার দিতেই মাটির উপরের ঘাস পুড়ে ছাই হয়ে গেল। আশেপাশের গাছগুলো বাজ পড়া গাছের মতো ঝলসে গেল। একের পর এক পাখি মরে পড়ে রইল মাটির ওপর। মাথার ওপর ডানা ঝাপটে বেড়াচ্ছে অগণিত শকুন। অনাবৃষ্টির ফলে মাটি ফাটল, ফসল ফলল না, এলো দুর্ভিক্ষ। পরপর গ্রাম উজাড় হয়ে গেল। পাঁজর বের করা নরকঙ্কালের দিকে তীরে আসতে থাকলো ভাগাড়ের শকুন। মাটির ওপর মৃতের উচ্ছিষ্ট বিদঘুটে গন্ধ। হাঁটতে হাঁটতে উত্তম আবার সেই টানা দিঘির পতিত জমিটায়। কি একটা পড়ে আছে না? কি ওটা? পায়ে পায়ে গিয়ে হাতে নিল জিনিসটা। উত্তমের সারা শরীরে বয়ে গেল একটা গরম স্রোত। একটা মাটির পুতুল, তার সারা শরীরে অজস্র সূঁচ ফোটালো। ধীরে ধীরে অবশ হয়ে আসছে উত্তমের শরীর, মাথা ভারী হয়ে আসছে। পুতুলের
জ্বলন্ত চোখ দুটো স্থির দৃষ্টি ওর দিকে তাকিয়ে, স্থির দৃষ্টি ওর দিকে তাকিয়ে। তারপর আমাদের গল্পের উপস্থাপনা এখানেই শেষ হলো। আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত আমাদের পাথেয়। গল্পটি নেপথ্যে যারা যারা আছেন তারা হলেন প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি, লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, সঙ্গীত ভাবনা ও পরিচালনা ইমন, গল্প পাঠে সায়ক চক্রবর্তী ও বর্ণিনী চক্রবর্তী, সামগ্রিক পরিকল্পনা প্রযোজনা প্রয়োগ ও গল্প পাঠে আমি অনরণ্য। কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী সোহাগ সেন।